দেখো, আজকে আমরা আলোচনা করব কি যে চ্যাপ্টার 5 এর প্রথম অংশে দুইটা ফ্লোচার্ট বাকি ছিল। ঠিক আছে, এই দুইটা ফ্লোচার্ট শেষ করব, তারপর চ্যাপ্টার 5 এর দ্বিতীয় অংশ শুরু করব। এটা দেখো, দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের প্রবাহ চিত্র, উদাহরণ 10 বইয়ের দুটি সংখ্যার গসাগু। তাহলে আমরা গসাগু কিভাবে নির্ণয় করি? দুটি সংখ্যার গসাগু বড় সংখ্যাকে আমরা কি করি? ছোট সংখ্যা দ্বারা ভাগ করি। ঠিক আছে, একজনের রেসপন্স করো, যে কেউ একজন রেসপন্স করো। অভি, তুমি আনমিউট করে রাখো, একজনের রেসপন্স করো। আমরা কি করি দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার সময়? যে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, ভাগ করার পর যে অবশিষ্ট বের হয়, ওই অবশিষ্ট দ্বারা কি করি? আবার ছোট সংখ্যাকে ভাগ করি। এভাবে চলতে থাকে, তাই না? কতক্ষণ পর্যন্ত চলে? যদি অবশিষ্ট যদি শূন্য হয়, তখন আমরা ভাগ করা থামাবো, অবশিষ্ট শূন্য হলে। ঠিক আছে, এবং এর প্রিভিয়াস যে ছোট সংখ্যাটা সেটাই হবে কি? গসাগু। দেখো, তাহলে এই প্রবাহ চিত্রে আমরা দেখি শুরু এল ও এস ইনপুট করি, যেখানে কি এল গ্রেটার দেন এস। এল হচ্ছে কি লার্জ নাম্বার, এস হচ্ছে স্মল নাম্বার। এখানে কি করা হলো? আর ইকুয়ালস টু এল পার্সেন্টেজ অফ এস। এই পার্সেন্টেজ মানে কি? অবশিষ্ট। পার্সেন্টেজের মানে কি? অবশিষ্ট। অর্থাৎ এল কে এস দ্বারা ভাগ করলে যে অবশিষ্ট পাবো সেটা কোন চলকে থাকবে? আর চলকে। ঠিক আছে, এখন আমরা কি আর এর মান চেক করব যে শূন্য কিনা। আর এর মান যদি শূন্য হয়, ইয়েস, তাহলে গসাগু কত হবে? স্মল নাম্বারটা। মনে করো 10 এবং 5 এর গসাগু বের করবা, তাহলে আমরা কি করি? 10 কে 5 দ্বারা ভাগ করি, তাই না? দেখো, 10 এবং 5 এর গসাগু বের করবো, তাহলে আমরা কি করি? 5 ভাগ কি করি? 10। তাহলে কত হলো? 5 দুগুণ 10, তাই না? তাহলে 5 দুগুণ 10 হয়। ক্লিয়ার? তাহলে রিমাইন্ডার কত হলো? 0। দেখা যাচ্ছে? এই যে ভাগ করে দেখাচ্ছে, এটা দেখা যাচ্ছে? জি স্যার। নোটপ্যাড এরটা। তাহলে কত? 10 কে আমরা ভাগ করলাম কত? 5 দ্বারা। তাহলে কত হলো? 5 দুগুণ 10। তাহলে রিমাইন্ডার কত? এটা হচ্ছে রিমাইন্ডার 0, তাই না? রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে এখানে গসাগু কত হবে? ছোট সংখ্যা 5। জি স্যার। তাই না? এটা না নিয়ম না? জি স্যার। তাহলে এখন দেখো এখানে যে, তাহলে রিমাইন্ডারের মান চেক করব যে 0 কিনা। যদি 0 হয়, ইয়েস, গসাগু কত? s, মানে 5 হলো গসাগু। যদি 0 না হয়, তাহলে কি করব? l ইকুয়ালস টু s। লার্জ নাম্বারটা কি হবে? লার্জ নাম্বার উইল বি স্মল নাম্বার। আগের যেটা ছোট সংখ্যা ছিল সেটা হবে কি? লার্জ নাম্বার। মানে s আমরা কপি করলাম কোথায়? l এ। l ইকুয়ালস টু s মানে কি? যে s এর ভ্যালুটা আমরা কোথায় রাখবো? l এ। আর s ইকুয়ালস টু r। r মানে কি? রিমাইন্ডার, অবশিষ্ট। রিমাইন্ডারটা কোথায় নিয়ে আসবো? s স্মল নাম্বার। অর্থাৎ স্মল নাম্বারটা হবে কি? অবশিষ্ট। আর বড় সংখ্যাটা হবে কি? আগের ছোট সংখ্যা। আবার ভাগ করব l পার্সেন্টেজ অফ s। ঠিক আছে, দেখবো অবশিষ্ট কত। অবশিষ্ট আবার চেক করব 0 কিনা। 0 হলে গসাগু s, অন্যথায় আবার l ইকুয়ালস টু s, s ইকুয়ালস টু r। এই জিনিসটা কি আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো, তাহলে ক্লিয়ার হবে। এই যে দেখো, 11 এবং 3 নিলাম। 11 এবং 3 এর গসাগু বের করব। 11 হচ্ছে কি? এই উদাহরণটা দেখো, 11 হচ্ছে কি? লার্জ নাম্বার, স্মল নাম্বার কি? 3। 11 কে 3 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়? 3 3 9। অবশিষ্ট কত থাকে? 2। ঠিক আছে, এই যে দেখো এক্সাম্পলটা, আমার কার্সরটা যেখানে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আবার এখন আমরা কি করব? দেখো এখানে রিমাইন্ডার কত? 2। তাহলে রিমাইন্ডার কি 0? তোমরা রেসপন্স করবে, একজনের রেসপন্স করবে। রিমাইন্ডার কি 0? না, 0 না। কত হলো? 2। তাই কি করা হলো? 2 কি করব? 2 দ্বারা কাকে ভাগ করব? এখন ওই যে আগের যে ছোট সংখ্যা ছিল কত? 3। 3 নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, এখন দেখো এখানে দেখো এই ভাগটুকুতে দেখো, তাহলে এখানে বড় সংখ্যা কত হলো? 3। লার্জ নাম্বার কত হলো? 3। যেটা আগে কি ছিল? স্মল নাম্বার ছিল। 3 কি ছিল আগে? স্মল নাম্বার। এখন কি হলো? লার্জ নাম্বার হয়ে গেল। আর 2 কি এখানে অবশিষ্ট? অবশিষ্টটা কি হয়ে গেল? এখন স্মল নাম্বার, তাই না?
2 হলো কি জি স্যার। স্মল নাম্বার, যেটা অবশিষ্ট ছিল সেটা এখন স্মল নাম্বার হলো। তাহলে এখন আমরা কি করব, লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা ভাগ করব। 3 কে 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলাম, তাহলে 2 কে 2, আবার 3 থেকে 2 বিয়োগ করলে অবশিষ্ট কত থাকে 1, রিমাইন্ডার। এই 1 দ্বারা কি করব, আগের এই যে আগের স্টেপে, ঠিক আগের স্টেপে যেটা ছোট সংখ্যা ছিল 2, এটা এখানে চলে আসলো, এটা এখন কি হয়ে গেল, বড় সংখ্যা হয়ে গেল। 2 বড় এবং 1 সংখ্যা এর হয়ে মধ্যে গেছে বড় কে স্যার। 2, তাই না? 2 তো 2 আগে কি ছিল, ছোট সংখ্যা, এখন সেটা কি হয়ে গেল, বড় সংখ্যা। বড় আর যেটা সংখ্যা হয়ে গেছে। অবশিষ্ট 1, যেটা অবশিষ্ট ছিল সেটা হয়ে গেল কি ছোট সংখ্যা, স্মল নাম্বার। ছোট সংখ্যা, জি স্যার। 1 দ্বারা 2 কে ভাগ করব। ঠিক আছে? তাহলে এখন দেখো 2 কে 2, জি 2 স্যার। থেকে 2 বিয়োগ করো 0। তার মানে 0 রিমাইন্ডার কি হয়ে গেল, 0। এখন কি রিমাইন্ডারের মান চেক করো, r = 0। ইয়েস। তাহলে 0 হলে গসাগু s, জি s স্যার। এর মান এখন s এর মান কত আছে, s এর মান কত, 1, তাই না? s এর মান কত, 1, জি স্যার। 1, তাইলে 1, গসাগু কত হবে, 1। ক্লিয়ার? জি কিন্তু স্যার। যখন আমরা প্রোগ্রাম করব এই গসাগু নির্ণয়, দুটি সংখ্যা গসাগু নির্ণয় যখন আমরা প্রোগ্রাম করব, তখন কিন্তু আমরা গসাগু s এর মান ছাপাবো না, গসাগু l এর মান ছাপাবো। কেন ছাপাবো l এর মান, সেটা আমরা তখন ব্যাখ্যা করব। কারণ কি, এখানে কি হবে, l এবং s টাকে আগেই চেঞ্জ হয়ে যাবে, সোয়াপিং বলে এটাকে, আগেই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ s এর মানটা কপি হয়ে l এ চলে যাবে, তার জন্য l এর মান ছাপাবো। এটা প্রোগ্রামিং এর সময় আমরা দেখাবো। ঠিক আছে, বুঝতে পারছো? তাইলে জি দেখো, স্যার। এখানে সেই কাজটা করা আছে। l = লার্জ নাম্বার কি হচ্ছে, আগের স্মল নাম্বার, আর স্মল নাম্বারটা কি হচ্ছে, রিমাইন্ডার। আবার আমরা ভাগ করব, r = l%s, আবার রিমাইন্ডার বের করব, রিমাইন্ডার চেক করব, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? এখন আমরা দেখি, দেখো কোন একটি বছর লিপ ইয়ার কিনা বা অধিবর্ষ। তাহলে একটা অধিবর্ষের শর্ত কি, যে কোনো বছরকে যদি আমরা 400 দ্বারা, প্রথমে কি করতে হবে, বছরটা নিতে হবে। বছরটাকে কি জি করব, স্যার। যে কন্ডিশন, লিপ ইয়ারের কন্ডিশন কি, যদি 400 দ্বারা ভাগ করি, যদি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ রিমাইন্ডার যদি শূন্য হয়, নিঃশেষে বিভাজ্য মানে কি, রিমাইন্ডার যদি শূন্য 0 হয়, সেক্ষেত্রে আমরা কি করব, রিমাইন্ডার শূন্য হলে বছরটা কি হবে, লিপ ইয়ার। লিপ ঠিক আছে? ইয়ার হবে, জি স্যার। আর যদি শূন্য না হয়, তখন আমরা কি করব, এই কন্ডিশনটা চেক করব, দ্বিতীয় কন্ডিশনটা। প্রথমে কাজ শুরু করি, বছরটি y ইনপুট করি, 400 দ্বারা বিভাজ্য কিনা চেক করি, y কে আমরা মানে বছরটাকে আমরা 400 দ্বারা ভাগ করব, বিভাজ্য কিনা চেক করি, বছরটি লিপ ইয়ার ছাপাতে হবে। যদি বিভাজ্য হয় তাহলে কি হবে, লিপ ইয়ার ছাপাবো। আর যদি বিভাজ্য না হয়, তাহলে আমরা কি করব, 100 দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করে দেখব বিভাজ্য কিনা। ঠিক আছে? এখানে দেখো, y% of 100 নট ইকুয়ালস 0, এখানে নট ইকুয়ালস আছে, স্পষ্ট দেখা যাচ্ছে না, নট ইকুয়ালস চিহ্ন আছে, অর্থাৎ এক্সক্লামেটরি সিম্বল দেয়া আছে, তারপর সমান সমান 0 দেয়া আছে। নট ইকুয়াল 0 অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে জি নিঃশেষে স্যার। বিভাজ্য নয়, কিন্তু 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, তাহলে কি হবে, y বছর প্রিন্ট y লিপ ইয়ার, অর্থাৎ y লিপ ইয়ার। আর যদি এটা, এই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে কি হবে, বছরটি প্রিন্ট y নট লিপ ইয়ার, অর্থাৎ বছরটি লিপ ইয়ার না। তাহলে কন্ডিশন কি দুইটা, প্রথমে কি করব, 400 দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে বছরটা লিপ ইয়ার। আর নিঃশেষে বিভাজ্য না হলে আমরা 100 দ্বারা ভাগ করব এবং 4 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য না হয়, কিন্তু 4 দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে বছরটা লিপ ইয়ার হবে। তাহলে এখানেও শেষ হইতে পারতো, এখানেও শেষ হইতে পারতো, তাই না? তাহলে জন্য আমরা একটা কানেক্টর যুক্ত করলাম, কানেক্টর যুক্ত করে শেষ করলাম। এই হলো কি, কোন বছর লিপ ইয়ার কিনা। আমরা একটা এক্সাম্পল দিয়ে জি দেখি। স্যার। দেখো, স্যার 2020 তাহলে তো লিপ ইয়ার স্যার। হ্যাঁ 2020, তো 2020 কে আমরা ভাগ এইটা করি, দেখাইলে। 2020 কে তাহলে 400 দ্বারা কি করো, 2020 2020 কে ভাগ করো, 2020 তাহলে কত হবে, 5 বার যাবে। ঠিক আছে? এই 5 শূন্য শূন্য, 5 4 5 20, তাই না? তাহলে 2000, তাহলে অবশিষ্ট কত জি থাকে, স্যার। 20। 20 তাহলে এটা স্যার। নিঃশেষে বিভাজ্য না, না নিঃশেষে স্যার। বিভাজ্য না। সেক্ষেত্রে আমরা কি করব, যে এই 2020 কে তখন কি করব, 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য হয় না, কিন্তু 2020 কে 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? 2020 হবে। কে 4 দ্বারা ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য হয় না? জি স্যার।
4 দ্বারা ভাগ করো, তাহলে দেখো কি হয়, কত হয়? 4 5 20, তাই না? তারপর কত জি হবে? স্যার। আবার এখানে একটা শূন্য হবে, আরো 4 5 আবার 20। 2 না, ঠিক আছে? তাহলে স্যার কতবার 55 যাবে? দিলেই তো স্যার একসাথে হয়ে তাহলে যাবে। এটা নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে? জি স্যার। 2020, তাহলে 2020 কি বছরটি লিপ ইয়ার, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি আমাদের এই ফ্লো চার্ট গুলো এই চ্যাপ্টারের এবং অ্যালগরিদম। দেখো এখানে তারপর কি আছে যে প্রোগ্রাম ডিজাইন মডেল, কয়েকটা মডেলের কথা উল্লেখ করা আছে। স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, এটা আমরা হালকা একটু টাচ দেই এখান থেকে। আমরা নেক্সট দ্বিতীয় অংশ শুরু করব। দেখো এই স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে কি আছে, 3 প্রকার স্ট্রাকচার আছে। একটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার, আরেকটা হচ্ছে কি মডুলার প্রোগ্রামিং, টপ ডাউন। কন্ট্রোল স্ট্রাকচারকে আবার 3 ভাগে ভাগ করছে, পর্যায়ক্রমিক গঠন বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করবে, সিকোয়েন্সিয়ালি একটার পর একটা। এখানে দেখো ছবিটা দেখো, প্রথমে কি আছে, স্টেটমেন্ট 1 এক্সিকিউট করবে, তারপর কি হবে স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, এভাবে একটার পর একটা এক্সিকিউট করবে। এটাকে বলা হয় কি সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বা পর্যায়ক্রমিক গঠন, ঠিক আছে? আবর্ত গঠন বা লুপ স্ট্রাকচার, পরেরটা দেখো, আবর্ত মানে কি একই কাজ বারবার হবে। এখানে দেখো ইজ কন্ডিশন ট্রু, কন্ডিশন চেক করবে, কন্ডিশনটা ট্রু হলে এই স্টেটমেন্টটা নির্বাহ হবে। এক্সিকিউট বডি অফ দ্য লুপ, এটাকে হলো বডি বলা হয়, এই স্টেটমেন্টটা নির্বাহ হবে যদি কন্ডিশনটা ট্রু হয়। আবার এখানে কন্ডিশন চেক করবে, আবার ট্রু হলে এক্সিকিউট করবে, আর যদি নো হয় তাহলে এক্সিট, এখান থেকে লুপ থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? আবর্ত লুপ গঠনে, আবর্ত লুপ গঠনে কি হবে যে আচ্ছা, এটা হলো এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ হচ্ছে কি এন্ট্রির সময় প্রথমে কি কন্ডিশন চেক করা হচ্ছে, আর এখানে কি হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, প্রথমে কন্ডিশন চেক করা হবে না। দেখো এক্সিকিউট বডি অফ দ্য লুপ, প্রথমে কি বডি চেক করা হবে। মনে করো তুমি কলেজে আসছো, ঠিক আছে? কলেজে মনে করো তোমার আইডি কার্ড পরে আসতে হবে, কিন্তু আইডি কার্ড নিয়ে আসলে না, প্রথমে চেক করা হলো আইডি কার্ড নিয়ে আসছে কিনা। তুমি কি করলে আইডি কার্ড আনো নাই, তাহলে কি হবে নো, এক্সিট মানে ক্লাস করতে দেওয়া হবে না। এটা হলো কি এন্ট্রি কন্ট্রোল লুপ। আর এক্সিট কন্ট্রোল লুপে কি হবে, প্রথমে কি তুমি মনে করো কন্ডিশন চেক করা হবে না, তুমি ক্লাস করলা, পরে চেক করা হবে। তোমার মনে করো তোমার ক্লাস টিচার চেক করবে মানে আইডি কার্ড আছে কিনা, দেখলো যে তোমার আইডি কার্ড নেই, তখন তোমাকে বলে দেবে যে নেক্সট ক্লাস থেকে আইডি কার্ড পরে আসবে, ঠিক আছে? ইজ কন্ডিশন ট্রু, ইয়েস আইডি কার্ড আছে, ইয়েস, তার মানে নেক্সট ক্লাসের অনুমতি পেলে। আর যদি নো হয় তাহলে আর নেক্সট ক্লাস করতে পারবে না। এটা হচ্ছে কি যে এন্ট্রি কন্ট্রোল লুপ বা আবর্ত গঠনে, আবর্ত মানে কি লুপ, একই কাজ বারবার করা হয়। একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, ঠিক আছে? তারপরটা আছে সিদ্ধান্তমূলক গঠন, ডিসিশন স্ট্রাকচার। এটা হচ্ছে কি ইফ দেন স্ট্রাকচার, একটা ইফ দেন স্ট্রাকচার আছে সি প্রোগ্রামে, আমরা পড়বো ইফ দেন এলস স্ট্রাকচার। এখানে কি আছে, কন্ডিশন আছে, কন্ডিশনটা ট্রু হলে একটা কাজ করবে, ফলস হলে আর একটা কাজ করবে। আগেটা ছিল কি যে বারবার কাজ করবে, লুপ, লুপ মানে কি একই কাজ বারবার করবে, কিন্তু এখানে একই কাজ বারবার করবে না, কন্ডিশনটা ট্রু হলে এই কাজ করবে, ফলস হলে বের হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো ইফ দেন স্ট্রাকচার প্রথমটা। আর এটা কি হচ্ছে ইফ দেন এলস, ইফ ইজ কন্ডিশন ট্রু, ইয়েস, তাহলে এক্সিকিউট দেন স্ট্রাকচার, অর্থাৎ দেনের পরে যেটা থাকবে সেটা। নো হলে কি হবে, এক্সিকিউট এলস, এলস এর পরে যে অংশটা থাকবে। ইফ, ইফের ইফ মানে কি যদি, ইফের পরে কি থাকবে কন্ডিশন, কন্ডিশনটা চেক করলো, যদি ট্রু হয় তখন কি দেন দিস স্টেটমেন্ট এক্সিকিউট করলো, দেনের পরে যে কাজটা বলা থাকবে সেটা করতে হবে। আর যদি নো হয়, কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে এলস এর পরে, এলস এর পরে যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টটা নির্বাহ করবে, ঠিক আছে? এটা হলো ইফ দেন স্ট্রাকচার। আর মডুলার প্রোগ্রামিং কি একটা প্রোগ্রাম যখন অনেক বড় হবে, ঠিক আছে, তখন কি করা হবে, সেই প্রোগ্রামটাকে ছোট ছোট অংশে ভাগ করে নির্বাহ করা হয়, দ্যাট ইজ কল্ড মডুলার প্রোগ্রামিং। যখন একটা প্রোগ্রাম বড় হবে তখন সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে সেটাকে নির্বাহ করা হয়। যেমন মনে করো আইসিটি তোমাদের কোর্সটা, এখানে কি করা হলো, চ্যাপ্টার 6টা চ্যাপ্টারে বিভিন্ন সমস্যা অনুযায়ী ভাগ করে 6টা চ্যাপ্টারে ভাগ করে ক্লাসটা নেওয়া হচ্ছে, বইটাকে ভাগ করা হলো। এটা মডুলার প্রোগ্রামিং এর কনসেপ্টটা এরকমই, যখন সমস্যা অনেক বড় হবে তখন সেটাকে কি করা হবে, ছোট ছোট অংশে ভাগ করে এক একটা ভাগকে নির্বাহ করা হবে। টপ ডাউন পদ্ধতি কি দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, একটাকে বলে বটম অ্যাপ্রোচ। টপ ডাউন পদ্ধতিতে প্রোগ্রামটি একটি বড় প্রোগ্রাম ধরা হয়, পরবর্তীতে কম জটিল, ছোট এবং সহজে রক্ষণাবেক্ষণ করা যায়, এমনি ভাবে উপবিভক্ত করা যায়, ফলে প্রোগ্রাম নির্বাহ সহজ হয়। ছোট ছোট অংশে ভাগ করে প্রথমে একটা বড় প্রোগ্রাম হিসেবে ধরা হবে পুরাটা, তারপর ছোট ছোট অংশে ভাগ করে এটাকে
টপ টু বটমে এটাকে এক্সিকিউট করতে হবে। আর একটা কনসেপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেমন সি প্লাস প্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ হচ্ছে সি প্লাস প্লাস, তারপর জাভা, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ সি এর সাহায্যে আমরা সাধারণ সমস্যাগুলো সমাধান করতে পারি। কিন্তু এখন যখন টেকনোলজি যতই উন্নত হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের সমস্যাগুলো, বা দেখা গেছে কি যে নলেজ বেসড বলা হয়, বা এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তখন দেখা যায় প্রোগ্রামও জটিল হয়। সেক্ষেত্রে এই কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করা হয়। এর প্রধান ফিচার হচ্ছে কি, এক্ষেত্রে দেখা যাচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যেখানে যে চলকগুলো ব্যবহার করা হয়, এই চলকের সাথে ইনস্ট্রাকশন এবং ডাটা একসাথে থাকে, এক একটা অবজেক্ট হিসেবে ধরা হয়, এবং একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে মেসেজ পাসিং এর মাধ্যমে ডাটা আদান প্রদান করে। এটা তোমাদের মেইন তিনটা যে অংশটা করবা এখানে অবজেক্ট ওরিয়েন্টেডে, তোমরা তিনটা বৈশিষ্ট্য আছে, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স। এই বৈশিষ্ট্য তিনটা মনে রাখবা, এনক্যাপসুলেশন, পলিমরফিজম এবং ইনহেরিটেন্স। ঠিক আছে? এনক্যাপসুলেশন কি, যে এখানে বলছে যে চলকের ডাটা এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থাতে থাকে, যে চলকের যে ডাটা, সেই চলকের বাইরে তার আর কোনো অস্তিত্ব নেই। যেমন এক্স একটা চলক, এক্স এর একটা ভ্যালু থাকতে পারে, তাই না? এক্স হচ্ছে কি ভেরিয়েবল, এর একটা নির্দিষ্ট ডাটা থাকবে, এর বাইরে এর কোনো অস্তিত্ব নেই, এনক্যাপসুলেশন। পলিমরফিজম মানে হচ্ছে কি বহুরূপ, অর্থাৎ একই নামকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন মনে করো এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি সেটা ত্রিভুজের হতে পারে, চতুর্ভুজের হতে পারে, তাই না? এটা হচ্ছে কি পলিমরফিজম, একই নামকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করব। ইনহেরিটেন্স মানে ইনহেরিট করা। মনে করো বলা হলো ফ্যান, ফ্যান মানে কি পাখা, যার কাজ হচ্ছে কি বাতাস দেয়া। এখন এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ফ্যান তৈরি করা হয়, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, তাই না? তারপর চার্জার ফ্যান, এটাকে বলে কি ইনহেরিটেন্স। এই এটার উদাহরণ হচ্ছে কি সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এটা হচ্ছে কি যে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কি, ইভেন্ট মানে কি ঘটনা, অর্থাৎ একটা মডিউল, যে ওই ইভেন্টের উপর যখন আমরা মনে করো মাউস পয়েন্টার দ্বারা বা ওইটা এক্সিকিউট করবো, তখন ওইটা কি করবে, ওই মডিউলটা কি হবে, নির্বাহ হবে। এটাকে বলে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। যেমন এখন যেমন আমরা উইন্ডোজে যে কাজটা করছি, উইন্ডোজের ক্ষেত্রে যখন একটা তুমি আইকনে ক্লিক করো, তখন কি হয়, একটা ইভেন্ট এক্সিকিউট করে, একটা ইভেন্ট এক্সিকিউট করে, একটা একাধিক ইভেন্টের সমন্বয় কি পুরো অপারেটিং সিস্টেমটা। ভিজুয়াল প্রোগ্রামিং এর কনসেপ্টটা এটাও, যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা বা অ্যান্ড্রয়েড সফটওয়্যার অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সেক্ষেত্রে কি ভিজুয়াল প্রোগ্রামিং এটা। ঠিক আছে? বা মাইক্রোসফট এক্সেস, তারপর ভিজুয়াল ফক্স প্রো, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক, এগুলো হচ্ছে কি ভিজুয়াল প্রোগ্রামিং। অর্থাৎ এখানে বিভিন্ন আইকন, ছবি, তারপর টেবিল তৈরি হয়, তারপর গ্রাফ তৈরি হবে, ভিজুয়াল প্রোগ্রামিং এর কনসেপ্ট। এই হচ্ছে কি যে প্রথম অংশ। এই প্রথম অংশে যে এখানে কিছু দেখবা বইতে যে সহায়ক প্রশ্নাবলী আছে, এই প্রশ্নাবলীগুলো দেখবা, তাহলে তোমাদের কাজে লাগবে সহায়ক প্রশ্নগুলো, বুঝতে পারছো? যেমন মেশিন ভাষার সুবিধা অসুবিধা কি, অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা কি, অনুবাদক প্রোগ্রাম কি, কম্পাইলার, ইন্টারপ্রেটারের পার্থক্য কি, এগুলো দেখলে কি তাহলে তোমাদের যে কোশ্চেন গুলো, এই প্রশ্নের উত্তরগুলো যদি পারো, তাহলে দেখবা তুমি গ ঘ এর প্রশ্ন, তারপর জ্ঞানমূলকের প্রশ্নেও তুমি পারবে। ঠিক আছে? তাহলে আজকে এটা হচ্ছে কি, এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা তোমাদের সৃজনশীলের জন্য, যে মেশিন ভাষা, হাই লেভেল ভাষার এগুলোর বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কি কম্পাইলার, ইন্টারপ্রেটারের এগুলোর পার্থক্য, তুলনামূলক আলোচনা, তারপর হচ্ছে কি যে এই ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম। এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে কি ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম। তোমরা দেখবা বইয়ে যে সৃজনশীল কোশ্চেন গুলো দেখলে দেখবা যে বোর্ডের কোশ্চেন গুলো যে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম দিয়ে অনেক সিকিউ কোশ্চেন আসে। ঠিক আছে? এরপর আমরা দেখি দ্বিতীয় অংশে, দ্বিতীয় অংশটা কি সি প্রোগ্রামিং শুরু হবে। এখানে একটা বৈশিষ্ট্য লেখো, সি একটি কেস সেনসিটিভ ভাষা, ব্যাখ্যা করো। তোমরা সবাই লেখো, সি একটি কেস সেনসিটিভ ভাষা, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট, একটা অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আসে, সি একটি কেস সেনসিটিভ ভাষা। এখন প্রশ্ন হচ্ছে এটা কত নম্বর স্যার? এটা দ্বিতীয় অংশ, চ্যাপ্টার 5 এর দ্বিতীয় অংশ শুরু করলাম কিন্তু আমরা। সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য, টপিক হচ্ছে কি সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা দুই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করছি। সি একটি কেস সেনসিটিভ ভাষা, ব্যাখ্যা করো, অনুধাবনমূলক প্রশ্ন আসে। তাহলে সি এর কেস সেনসিটিভ, কেস মানে কি আপার কেস এবং লোয়ার কেস, মানে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর। এটা খুব সেনসিটিভ, মানে কি যখন তুমি প্রোগ্রাম লিখবা, যেখানে তোমার ছোট হাতের লেখা উচিত সেখানে ছোট হাতেরই লিখতে হবে, বড় হাতের লিখলে হবে না, তাহলে এরর দেবে। ঠিক আছে?
যেখানে ছোট হাতের লিখবে, বড় হাতের জায়গায় বড় হাতের লিখতে হবে। ছোট হাতের তুমি মনে করো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা ছোট হাতের, তাহলে পরে ওই ভেরিয়েবলটা বা চলকটা যেখানে ব্যবহার করবে সেটাও ছোট হাতের হতে হবে। মনে করো ইন্টিজার এক্স, ইন্ট এক্স, এক্স লিখলা, এক্সটা ছোট হাতের লিখলা, তাহলে প্রোগ্রামের ভিতরে অন্যান্য জায়গায় যেখানে এক্স ব্যবহার করবে সব জায়গায় ছোট হাতের হতে হবে। যদি তুমি বড় হাতের লেখো তাহলে এরর দেবে। ঠিক আছে, এটাকে বলে কেস সেনসিটিভ। সিকে বলে প্রোগ্রামারদের ভাষা বলা হয়। কারণ কি, যখন কোনো প্রোগ্রামিং শিখতে হলে তোমাকে অবশ্যই প্রথমে সি শিখতে হবে। প্রথমে কি শিখতে হবে? সি ভাষা শিখতে হবে, তারপর তুমি অন্যান্য ভাষাগুলো শিখবে। তাহলে প্রথমে একজন প্রোগ্রামার কি করবে? সি ভাষা তাকে শিখতে হবে, তাই এটাকে প্রোগ্রামারদের ভাষা বলা হয়। সি ভাষার কোন একটা স্টেটমেন্ট যখন লিখবো, সেই স্টেটমেন্ট শেষ হবে কি? সেমিকোলন দ্বারা। প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা লাইন শেষ হবে কি দ্বারা? সেমিকোলন দ্বারা। সেমিকোলন যদি আমরা না দেই তাহলে এরর দেবে। সি ভাষা মেশিন নির্ভরশীল নয়, অর্থাৎ এই ভাষায় তুমি একটা প্রোগ্রাম লিখলা, সেই প্রোগ্রামটা তোমার কম্পিউটারে নির্বাহ হবে, আমার কম্পিউটারে নির্বাহ হবে। ঠিক আছে, অর্থাৎ সব কম্পিউটারে নির্বাহ হবে। এটাকে বলা হয় কি? মেশিনে। সি ভাষা মেশিন নির্ভরশীল নয়। ব্যাখ্যা করো। সি ভাষা 4 নম্বর পয়েন্টটা, সি ভাষা মেশিন নির্ভরশীল নয়, ব্যাখ্যা করো, 4 নম্বর পয়েন্টটা। এটা কিন্তু পরীক্ষায় আসে, অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর কি সিকে একটি মধ্যম স্তরের ভাষাও বলা হয়, ব্যাখ্যা করো। সিকে একটি 7 নম্বর বৈশিষ্ট্যটা, সিকে একটি মধ্যম স্তরের ভাষাও বলা হয়, ব্যাখ্যা করো। অর্থাৎ সি এর নিম্ন স্তরের ভাষা এবং হাই লেভেল ভাষা দুইটারই বৈশিষ্ট্য আছে, তাই এটাকে কি বলা হয়? মধ্যম স্তরের ভাষা বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। এই যে কয়টা বৈশিষ্ট্য বললাম ইম্পর্টেন্ট। আমরা নেক্সট আমরা দেখি এরপর কি আছে? প্রোগ্রাম কম্পাইলিং। এই প্রোগ্রাম কম্পাইলিং ধাপটা কি? যে একটা প্রোগ্রাম তুমি লিখে, ঠিক আছে, কম্পাইলারে লিখে, এডিটরে লিখে এটা কিভাবে সেভ করবা, কিভাবে এটাকে কম্পাইল করবে, কিভাবে রান করবে, সেই প্রক্রিয়াটা এখানে বর্ণনা করা হলো একটা ফ্লো চার্টের সাহায্যে। ঠিক আছে, প্রথমে প্রোগ্রামটা লিখতে হবে, তারপর কি করতে হবে? এটাকে বিল্ড, যখন আমরা কোড করে দেখাবো সেটাকে বলা হয় কি? বিল্ড। আমরা কি করব? তারপর কি করব? বিল্ড এন্ড রান, বা বিল্ড মানে কম্পাইল করতে হবে, দেন আমরা কি করব? এটাকে রান করতে হবে। রান করার সময়টা কি হয়? যে প্রোগ্রাম লিঙ্কিং লাইব্রেরি ফাংশন কিছু হেডার ফাইল থাকে, লাইব্রেরি ফাংশনটাকে আমরা একটু পরে আসতেছি, ওইগুলোর সাথে কানেক্ট হয়, ফলে একটা অবজেক্ট ফাইল তৈরি হয়। এই অবজেক্ট ফাইলটাকে বা ইএক্সি ফাইল তৈরি হয়, ওইটাকে আমরা রান করব। ফলে রান করার পরে আমরা ডাটা ইনপুট করব। ডাটা ইনপুট করে আমরা দেখব যে আমরা যথাযথ ফলাফল পাই কিনা। ঠিক আছে, প্রথমে প্রোগ্রাম লিখতে হবে, কম্পাইল করতে হবে, কম্পাইল করার সময় যে এরর গুলো থাকবে সেই এরর গুলো আমরা দূর করব। যদি এরর থাকে সেই এরর গুলো আমরা দূর করব। হ্যালো ইমাম ভাই, আমি একটা ক্লাস নিচ্ছি অনলাইন, এরা আসছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে প্রোগ্রামটা লিখবো, কম্পাইল করার সময় যে ভুলগুলো থাকবে, যে সিনট্যাক্স এরর গুলো আছে কিনা, সেই এরর গুলো আমরা দূর করব। সিনট্যাক্স এরর কি আমরা আলোচনা করছি আগে? বিন্যাসগত ভুল, কোনো কমা, সেমিকোলন, এগুলো যদি থাকে কিনা সেগুলো ভুলগুলো দূর করব। তারপর কি করব? ভুলগুলো দূর করে সেভ করে আবার আমরা এডিটরে গিয়ে আবার প্রোগ্রামটা কি করব? আবার রান করব। যদি কোনো এরর থাকে, আরো ডাটা দিয়ে চেক করার সময় লজিক্যাল এরর গুলো থাকে যদি, সেই লজিক্যাল এরর দূর করব। দেন আবার আমরা রান করব। রান করার পর আমরা ডাটা ইনপুট দিয়ে চেক করব যে ঠিক ডাটা পাই কিনা। এটা ক্লিয়ার হবে কখন? যখন আমরা প্রোগ্রাম করব তখন ক্লিয়ার হবে। তার আগে আমরা দেখি যে একটি প্রোগ্রামে কয়টি অংশ থাকে, সেটা আমরা দেখি। দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট অংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সি প্রোগ্রামের গঠন লেখো। সি প্রোগ্রামের গঠন, সি প্রোগ্রামের প্রথমে অংশটা কি? ডকুমেন্টেশন সেকশন। দেখো কয়েকটা অংশ আছে, ডকুমেন্টেশন সেকশন, লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন ফাংশন সেকশন। মেইন ফাংশনে আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট, আর একটা হচ্ছে কি সাব প্রোগ্রাম সেকশন। এই হচ্ছে কি সি প্রোগ্রামের গঠন। ডকুমেন্টেশন সেকশন, ডকুমেন্টেশন মানে কি? যে এটা একটা ঐচ্ছিক অংশ, যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ এখানে কমেন্ট সংযুক্ত করে, মন্তব্যগুলো তোমার কেন দেওয়া হয়? যে প্রোগ্রামারদের বা পরে যে এই প্রোগ্রামটা দেখবে
সেই ইউজার যেন সহজে বুঝতে পারে, প্রোগ্রামটা দেখে যেন সহজে বুঝতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় কি ডকুমেন্টেশন সেকশন। এই কমেন্টগুলো লেখার দুইটা উপায় আছে, দেখো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। দেখো, ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট লেখা হলো, ডাবল স্ল্যাশ দিয়ে আমরা কমেন্টটা লিখবো, অথবা স্ল্যাশ স্টার কমেন্ট লিখে স্টার স্ল্যাশ, এই দুটো উপায় আমরা কমেন্ট লিখতে পারি, কমেন্ট সংযোজন করতে পারি। ঠিক আছে, যেমন দেখো দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, তার আগে ডাবল স্ল্যাশ দেওয়া আছে, বা হ্যাশ এখানে কি দেওয়া আছে স্টার ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ আমরা একটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম করব। তাই আমরা ডকুমেন্টেশন সেকশন এই কথাটা লিখতে পারি, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে কি প্রোগ্রাম দেখলেই আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম করতে হবে। এটাকে বলে ডকুমেন্টেশন সেকশন। এটা একটা ঐচ্ছিক অংশ, মানে এটা বাধ্যবাধকতা না, বাধ্য তোমাকে দিতেই হবে এমন কোনো কথা না, না দিলেও চলবে। তারপরটা কি আছে লিংক সেকশন, এটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, কম্পালসারি, এটা হচ্ছে কি অবশ্যই তোমার দিতে হবে। এখানে কি থাকে, লিংক সেকশনে থাকে হেডার ফাইল, লিংক সেকশনে থাকে কি হেডার ফাইল। তোমরা যদি কেউ প্রোগ্রাম আগে থেকে করে থাকো তাহলে দেখবা প্রোগ্রামে হেডার ফাইল কি আছে। যেমন এই যে হেডার ফাইলে একটা উদাহরণ দেওয়া আছে, হ্যাশ ইনক্লুড ছোট হাতের লেখা কিন্তু, ঠিক আছে, এখানে দেখে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া আছে। হেডার ফাইলের নামটা দেখবো, যেমন কি studio.h, এটা হচ্ছে একটা হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্টুডিওতে কি হয়, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই হেডার ফাইলটা কেন ব্যবহার করা হয়, যে প্রোগ্রামের ভিতরে এইগুলো খুব ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, এগুলো এখন বলছি, তোমরা বাসায় আবার পড়বে, তাহলে ক্লিয়ার হবে, এগুলো মনে রাখতে হবে সবকিছু। প্রোগ্রামের ভিতরে অনেক আমরা কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, বিভিন্ন ফাংশন ব্যবহার করা হয়। ওই ফাংশনগুলোর জন্য আমরা এই হেডার ফাইল ব্যবহার করে থাকি। ঠিক আছে, আগে থেকে প্রি ডিফাইন্ড কিছু ফাংশন থাকে, যেমন প্রিন্টএফ। প্রিন্টএফের কাজ হচ্ছে কি যে কোনো ফলাফল প্রিন্ট করা বা কোনো মেসেজ প্রিন্ট করা, দুইটা কাজ। একটা হচ্ছে প্রিন্টএফের কাজ কোনো মেসেজ প্রিন্ট করা, যেমন তোমার নামটা প্রিন্ট করবে। আরেকটা কাজ হচ্ছে কি প্রিন্টএফের, যে কোনো চলকে কোনো ভেরিয়েবলে কি তথ্য জমা আছে সেই তথ্যটা প্রিন্ট করা। এটা হচ্ছে প্রিন্টএফের কাজ। ক্লিয়ার? এখন std.h এটা হচ্ছে হেডার ফাইলের মধ্যে লেখা হবে। এই লাইব্রেরি ফাংশনটা প্রিন্টএফ স্ক্যানে ব্যবহার করা হয়, যা এই লাইব্রেরি প্রোগ্রামের ভিতর পূর্ব নির্ধারিত অনেক ফাংশন যেমন প্রিন্টএফ স্ক্যানে ব্যবহার করা হয়, যা এই লাইব্রেরি ফাংশনের ভিতর থাকে। অর্থাৎ এই যে হেডার ফাইল নেম, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, যেমন std.h। আর স্ক্যানআপ এর কাজ হচ্ছে কি, যে ডাটা ইনপুট করা, অর্থাৎ কিবোর্ড থেকে তুমি যদি যে কোনো মান ইনপুট করতে চাও সেক্ষেত্রে আমরা স্ক্যানআপ ফাংশন ব্যবহার করব। অর্থাৎ ইনপুট করা যায় দুই ভাবে, একটা হচ্ছে কি তুমি প্রোগ্রামের ভিতরে অ্যাসাইন করে দিতে পারো, মনে করো এক্স এর দুইটা সংখ্যার যোগ করবা, a প্লাস বি যোগ করে এক্স এ রাখবে। ঠিক আছে, তখন আমরা প্রোগ্রামের ভিতরে অ্যাসাইন করে দিতে পারি, প্রোগ্রামের ভিতরে আমরা অ্যাসাইন করে দিতে পারি, এটাকে বলে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আরেকটা কি করতে পারি, স্ক্যানআপ ফাংশন ব্যবহার করে আমরা দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো? স্ক্যানআপ ফাংশন ব্যবহার করা হয় কেন, কিবোর্ড থেকে যে কোনো মান ইনপুট করতে। এই জিনিসটা মনে রাখা এখন, যে স্ক্যানআপ এর কাজ হচ্ছে কি ডাটা ইনপুট করা, আর প্রিন্টএফ এর কাজ হচ্ছে কি ফলাফল ছাপানো এবং মেসেজ প্রিন্ট করা। এই জিনিসটা মনে রাখো। ওইগুলোর জন্য আমাদের কি করতে হবে, হেডার ফাইল ব্যবহার করতে হবে। এটা হলো লিংক সেকশনে ব্যবহার করা হয়, যা বাধ্যতামূলক। ঠিক আছে, ডেফিনিশন সেকশনে কি সিম্বলিক কনস্ট্যান্টকে লেখা হয় এই সেকশনে, অর্থাৎ সিম্বলিক কনস্ট্যান্টটাকে ভেরিয়েবল না। যেমন আমরা প্রোগ্রামের বাইরে আমরা কি ব্যবহার করতে পারি, সিম্বলিক কনস্ট্যান্ট ব্যবহার করতে পারি। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হ্যাজ ডিফাইন্ড পিরিয়ড 10, পিরিয়ডের মান কত 10 10, অর্থাৎ এটা মেইন ফাংশনের বাইরে এটা সিম্বলিক কনস্ট্যান্ট ব্যবহার করা হয়। অথবা মনে করো পাই ইকুয়ালস টু কত, পাই এর মান কত, পাই আর স্কয়ার, ত্রিভুজের ক্ষেত্রফল, পাই এর মান কত 22/7, সেটা আমরা কি সিম্বলিক কনস্ট্যান্টে ব্যবহার করতে পারি। তাই প্রোগ্রামের ভিতরে যেখানে যেখানে পাই পাবে বা পিরিয়ড পাবে, সেখানে কি পিরিয়ডে যে ভ্যালুটা দেয়া থাকবে সেই ভ্যালুটাই মানটা ধরবে। তাই যেখানে পিরিয়ড পাবে, তাই মনে করো বিভিন্ন জায়গায় পিরিয়ড শব্দটা আছে, তাহলে ওখানে বারবার আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই, শুধুমাত্র এই সিম্বলিক কনস্ট্যান্ট এই ভ্যালুটা চেঞ্জ করলেই সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলে সিম্বলিক কনস্ট্যান্ট, প্রোগ্রামের বাইরে ডিক্লেয়ার করা হয়। আরেকটা আছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এখানে কি করা হয়, গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। অর্থাৎ ভেরিয়েবল দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। বা চলক দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল।
লোকাল ভেরিয়েবল কোনটা? যখন তুমি প্রোগ্রামের ভিতরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে, তখন তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। প্রোগ্রামের মধ্যে তুমি যখন কোনো ভেরিয়েবল বা চলক ঘোষণা করবে, মানে কি ঘোষণা করা মানে কি, যে তুমি প্রোগ্রামে কি কি একটা দুইটা সংখ্যার যোগ করবে, তাহলে তোমার কি কি চলক লাগবে? মনে করো এ এবং বি ডিক্লেয়ার করলাম। এখন ওই যোগ করে এ এবং বি এর মান দুটো আরেকটা চলকে রাখতে হবে, তাহলে এক্স আরেকটা চলক ব্যবহার করতে হবে, তাহলে তিনটা চলক লাগবে। তখন কি করতে হবে? প্রোগ্রামে তুমি চলকগুলো তোমার ডিক্লেয়ার করতে হবে যে আমি এই চলক ব্যবহার করব, এবং ওই চলকে আমরা কোন ধরনের মান ইনপুট করব সেটাও আমাদের ঘোষণা করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, যেটাকে বলা হয় কি ডেটা টাইপ। যেমন এখানে কি আছে, ইন্টিজার, ফ্লোট, এগুলো এই ইন্টিজার হচ্ছে কি ডাটা টাইপ, তারপরে স্পেস দিয়ে এক্স কমা ওয়াই, তারপর দেয়া আছে কি সেমিকোলন। একটা স্টেটমেন্ট এইভাবে লেখা হয়, ইন্টিজার এক্স ওয়াই। ঠিক আছে, বা আমি দেখাচ্ছি লিখে, দেখো যেমন ইন্টিজার স্পেস এক্স কমা ওয়াই, ঠিক আছে, সেমিকোলন, এইভাবে একটা স্টেটমেন্ট লেখা। ইন্টিজারটা হচ্ছে ডাটা টাইপ, ঠিক আছে, এটা হচ্ছে কি ভেরিয়েবল ঘোষণা বা চলক ঘোষণা। এক্স এবং ওয়াই হচ্ছে চলক। যখন একটা স্টেটমেন্ট, এটাকে বলে একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট শেষ হবে, দেখো এখানে কি কি নিয়ম ফলো করা হয়েছে। একটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকোলন দ্বারা, এখানে সেমিকোলন দ্বারা শেষ হলো। এখানে ইন্টিজার হচ্ছে তার ডাটা টাইপ, এই চলকগুলো ডাটা টাইপ, এবং এই ইন্টিজার শব্দটা কি, এটা কি হইতে হবে, ছোট হাতের অক্ষরে লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে। নিয়মগুলো খেয়াল করো। তারপর কি চলক এক্স এবং ওয়াই ডিক্লেয়ার করা হলো। দুইটা চলক যদি একই স্টেটমেন্টে ডিক্লেয়ার করা হয়, ঘোষণা করা হয়, তাদের মধ্যে স্পেস ব্যবহার করতে হবে। বোঝা গেছে? দুইটা চলক যদি একই লাইনে ডিক্লেয়ার করা হয় বা একই স্টেটমেন্টে, তাদের মধ্যে স্পেস এই কমা দিতে হবে। এখন এখানে চলকগুলো ছোট হাতের অক্ষর হতে পারে, বড় হাতের অক্ষরও হতে পারে। ঠিক আছে, চলক ছোট হাতের হতে পারে, বড় হাতের, কিন্তু তুমি যেভাবে ডিক্লেয়ার করবে, এখানে তুমি এখানে যদি ছোট হাতের ডিক্লেয়ার করো, তাইলে অন্যান্য জায়গায় যেখানে এক্স ব্যবহার করবে সেখানে এক্স ছোট হাতের লিখতে হবে, অন্যথায় এরর দেবে। কিন্তু ইন্টিজার শব্দটা সবসময় ছোট হাতে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ সি প্রোগ্রামে সব ছোট হাতে লিখতে হবে, শুধুমাত্র চলকগুলো বাদে, এবং চলকগুলো ছোট হাতেরও লিখতে পারো, বড় হাতেরও। এবং মেসেজটা, কোনো মেসেজ প্রিন্ট করতে চাই, সেই মেসেজটা ছোট হাতেরও লিখতে পারি, বড় হাতের। আর সমস্ত কিওয়ার্ড বা সমস্ত শব্দ আমরা যে ক্যারেক্টার ব্যবহার করব, সব ছোট হাতের ব্যবহার করব, এটা মনে রাখবো, সব ছোট হাতের। শুধুমাত্র চলকগুলো ছোট হাতের হইতে পারে, বড় হাতেরও হতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? এখন দেখো, এটা হচ্ছে ডিক্লারেশন পার্ট। আচ্ছা, না কি বলছিলাম, যে এরপর কি, যে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এখানে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা, অর্থাৎ প্রোগ্রামের বাইরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। একটা প্রোগ্রাম অনেকগুলো মডিউলের সমন্বয় হতে পারে বা অনেকগুলো সাব প্রোগ্রামের সমন্বয় হতে পারে। প্রত্যেকটা সাব প্রোগ্রাম কি, প্রত্যেকটা সাব প্রোগ্রাম এর এক একটা নির্দিষ্ট নাম দেয়া থাকবে, বা প্রত্যেকটা মডিউলের একটা নির্দিষ্ট নাম থাকবে। এখন ওই মডিউলের ভিতরে আমরা ভেরিয়েবল ঘোষণা করতে পারি। ঠিক আছে, মডিউলের ভিতরে আমরা ভেরিয়েবল ঘোষণা করতে পারি। যেমন দেখো এখানে, যেমন ইন্টিজার, না, যেমন মেইন, সি প্রোগ্রাম শুরু হয় কি মেইন ফাংশন দ্বারা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এটাকে বলে মেইন ফাংশন। সি প্রোগ্রামে অবশ্যই মেইন ফাংশন থাকবে। এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কি আমরা স্টেটমেন্ট গুলো লিখবো, কিভাবে সমস্যাটা সমাধান করা হয় সেগুলো আমরা লিখবো। এখন মনে করো কি, ইন্টিজার সাম নামে একটা ফাংশন আছে, ব্যবহার করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা মডিউল। এই এই ফাংশনটা বা এই মডিউলটা, এটা কি মেইন ফাংশন থেকে আমরা কল করব বা ঘোষণা করব। এখন এই মেইনের ভিতর, এখানে আমরা মেইনের ভিতর আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেমন কি ইন্টিজার এক্স। ঠিক আছে, এই এক্সটা শুধু মেইন ফাংশনে ব্যবহার করা হবে, অর্থাৎ এটাকে বলে লোকাল ভেরিয়েবল। যখন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করব সেটাকে বলে লোকাল ভেরিয়েবল। আর যখন ফাংশনের বাইরে, অর্থাৎ মেইন ফাংশনের বাইরে, যদি আমি এখানে ডিক্লেয়ার করি, মনে করো ইন্টিজার ওয়াই ডিক্লেয়ার করলাম, ওয়াই একটা চলক ডিক্লেয়ার করলাম, সেটা কি আমরা, এই যে দেখো এখান থেকে শুরু, কিন্তু বুঝতে পারছো, এই যে ইন্টিজার ওয়াই, এটা কি মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করলাম, এটাকেই বলা হয় গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল ডিক্লারেশন সেকশন, যেটা কি ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে হবে।
এখন এই গ্লোবাল ভেরিয়েবলটা ওয়াইটা আমরা কি গ্লোবাল মানে কি, যে এটাকে সবার ক্ষেত্রে সবাই সমস্ত মডিউল ব্যবহার করতে পারবে, অর্থাৎ মেইন ফাংশনে ব্যবহার করা যাবে ওয়াই এর মানটা। তারপর এখানে কি ইন্টিজার সাম, এখানে একটা ফাংশন ব্যবহার করলাম সাম ফাংশন, এই মডিউলে আমরা কি ওয়াই এর মান ব্যবহার করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবল সমস্ত মডিউলে বা সমস্ত ফাংশনে ব্যবহার করা যাবে, কিন্তু লোকাল ভেরিয়েবলটা শুধুমাত্র ওই ফাংশনের মধ্যেই ব্যবহার করা যাবে। যেমন মেইনের মধ্যে আমরা এক্স ডিক্লেয়ার করলাম, তাহলে এক্সটা শুধু এই ফাংশনে ব্যবহার করব, কিন্তু ইন্টিজার সাম এই ফাংশনের মধ্যে আমরা এক্স ব্যবহার করতে পারবো না। তাই বলা হয়েছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, যেখানে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। এখন শুধু এটুকু মনে রাখবে যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশনে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। এটা একটা ঐচ্ছিক অংশ, আমাদের প্রয়োজন হলে আমরা দিতে পারি, নাও দিতে পারি। এরপর কি মেইন ফাংশন সেকশন, যেটা আমরা এই যে দেখো নোটপ্যাডে লিখলাম মেইন ফাংশন, অর্থাৎ এই মেইন ফাংশনের মধ্যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হয়। সমস্ত সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকবে, ঠিক আছে। বা অনেক সময় দেখবা এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ, তার আগে অনেক সময় দেখবা ইন্টিজার লেখা থাকতে পারে বা ভয়েড লেখা থাকতে পারে, ঠিক আছে। যে মেইন ফাংশনে আবার দুইটা অংশ ভাগ করছে, দেখবা যে কি কি ভাগ করছে দেখো, ডিক্লারেশন পার্ট বা চলক ঘোষণা অংশ, আর একটা হচ্ছে নির্বাহ অংশ। চলক অর্থাৎ যখন আমরা প্রোগ্রামে মান ইনপুট করতে গেলেই তখনই আমাদের চলক ঘোষণা করতে হবে। খেয়াল করবে যে প্রোগ্রামে মান ইনপুট করতে গেলে, অর্থাৎ তুমি যদি কোনো কিছু রাখতে যাও, মনে করো তুমি কলেজে আসবে, বই খাতা নিয়ে আসবা, কিসে একটা ব্যাগে নিয়ে আসবা, ঠিক আছে। মনে করো তুমি পানি রাখতে চাও, কিসে রাখবে, একটা পাত্রে রাখবে, ঠিক আছে। মনে করো তুমি বাজারে যাও, বাজার কোথাতে কিসে নিয়ে আসবে, একটা ব্যাগে নিয়ে আসবে। তাহলে যখনই কোনো কিছু রাখতে যাইবো, যখনই ডাটা আমরা ইনপুট করব, তখনই আমাদের কি লাগবে, চলক লাগবে, ভেরিয়েবল লাগবে, যার কাজ হচ্ছে ডাটাকে সংরক্ষণ করা। তাহলে ভেরিয়েবলটা কি, ওই পাত্রটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল, বুঝতে পারছো। ওই পাত্রটা হচ্ছে কি ভেরিয়েবল, হচ্ছে কি পাত্রটা। মনে করো এখানে যে আমরা পাত্রটা ব্যবহার করব, সেই পাত্রটাই হচ্ছে কি ভেরিয়েবল। ক্লিয়ার? মনে করে গ্লাসটা হচ্ছে ভেরিয়েবল, আর ওইখানে যেটা দেব, ওই গ্লাসের মধ্যে যা দেব সেটা হচ্ছে কি আমরা ডাটাটা দিলাম, ঠিক আছে। তার মানে কি ভেরিয়েবলের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকবে, ধারণ ক্ষমতা থাকবে, যে এখানে এতটুকু ডাটা ধারণ করতে পারবে, ঠিক আছে। ভেরিয়েবল মানে কি ভেরি করতেছে, যে তুমি মনে করো একটা গ্লাসে এক ফোঁটা পানি থেকে শুরু করে তুমি মনে করো 250, মনে করো হাফ লিটার পানি পর্যন্ত রাখতে পারো, বা একটা বোতলে মনে করো হাফ লিটার পর্যন্ত, মানে 1 ফোঁটা থেকে হাফ লিটার পর্যন্ত। তার মানে কি ভেরি করছে, ভ্যালুটা ভেরি করছে, তাই না। এই জন্য এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল, যার মান কি নির্দিষ্ট না, ফিক্সড না, তার জন্য এটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল বা চলক, যার মান কি পরিবর্তনশীল। এটাকে বলে ডিক্লারেশন পার্ট, অর্থাৎ ডাটা ইনপুট করতে গেলে আমাদের ভেরিয়েবল লাগবে, ঠিক আছে। যে কোনো মান ইনপুট করতে গেলে সি প্রোগ্রামে আমাদের কি লাগবে, ভেরিয়েবল লাগবে। দ্যাট ইজ লাইক এ পট, একটা পাত্র, একটা ধারক, যে কি করবে, ধারণ করবে। যখনই তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো ইন্টিজার এক্স হয়, তখন কি হয়, কম্পিউটারে কি হয়, যে কম্পিউটারের মেমোরিতে কি হয়, এক্স এবং ওয়াই এর জন্য একটা জায়গা রাখে, জায়গা দখল করে, ঠিক আছে। একটা পাত্র মানে কি, সে কি করে, একটা জায়গা দখল করছে না। এখানেও ভেরিয়েবল ডিক্লেয়ার করা মানে কি, সে কি করে, কম্পিউটার মেমোরিতে একটা জায়গা দখল করে, সেই জায়গায় কি করবা, তুমি ডাটাটা ইনপুট করবে। এই হচ্ছে কাজ, ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট। আর একটা আছে এক্সিকিউটেবল পার্টে কি, মনে করো সংখ্যা দুটো ইনপুট করে আমরা যোগ করব, এ এবং এক্স ওয়াই ডিক্লেয়ার করা হলো, এক্স ওয়াই এর দুইটা মান দেব, ইনপুট করব, এক্স ওয়াই এর